আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ প্রিয় দর্শক, 21 রাতে আপনারা জানেন যে গতকাল বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। এই শিল্পে আমাদের যে অসীম সম্ভাবনাময়ের কথা বলা হচ্ছে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে, কিন্তু বাস্তবতা এবং আশার মধ্যে বিস্তর ফারাক আমরা দেখতে পাচ্ছি। পর্যটন শিল্পের প্রসার বা প্রচার এবং আমাদের দেশে যে ধরনের প্রত্নতাত্ত্বিক, নৈসর্গিক এবং ধর্মীয় নির্দেশনামূলক স্থান রয়েছে, সেগুলোকে আমরা দিন দিন হারাতে বসেছি। কিন্তু এত সম্ভাবনা থাকার পরও কেন আমাদের এদিকে তেমন কোনো দৃষ্টি নেই, এসব বিষয়ে আমরা আলোচনা করব। আর এর পাশাপাশি অবশ্যই বিপরীত চিত্রটি যদি আমরা নিয়ে আসি, বিপরীত চিত্রটি অবশ্যই ইতিবাচক দিক থেকে যদি আমরা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সবকিছুকে নিয়ন্ত্রণ করতে পারি, অবশ্যই এখানে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা রয়েছে এবং জাতীয় প্রবৃদ্ধিতে যা অবদান রাখতে পারে। এসব বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা মোহাম্মদ রহমতুল্লাহ মুনিম, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর সৈয়দ রাশিদুল হাসান, এবং তার পরপর রয়েছেন ইনবাউন্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন তালুকদার। আমি অধ্যাপক ডক্টর সৈয়দ রাশিদুল হাসান আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমাদের দেশের যে নৈসর্গিক যেসব স্থান রয়েছে, প্রত্নতাত্ত্বিক এবং ধর্মীয় যেসব নিদর্শন রয়েছে, জানি অনেক কিছু রয়েছে, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে, পটুয়াখালীর যে কুয়াকাটার সমুদ্র সৈকত, একই সঙ্গে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার যে অসীম যে ক্ষমতা, মানে সৃষ্টিকর্তার পক্ষ থেকে যে অসীম সৌন্দর্য আমাদের রয়েছে, তারপরও কেন আমরা এটিকে আমাদের দেশকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছি না? ধন্যবাদ। এই আপনার যে প্রশ্নটা যেটা করলেন, আসলে এটা নিয়ে আমরা কিন্তু অনেক চিন্তা ভাবনা করি আমরা, যে আমাদের অসুবিধাটা কোথায়। আমাদের সবকিছুই আছে, কিন্তু কেন আমরা আগাতে পারছি না আমরা। তো এটা নিয়ে অনেক কথা বলা হয়েছে আজ পর্যন্ত। যতগুলো এই ট্যুরিজম ডে এসছে, সবসময় প্রোগ্রাম হচ্ছে, কথাবার্তা হচ্ছে, সেমিনার হচ্ছে। তো আমাদের যেটা, আমার মতে যেটা, বিভিন্ন জন বিভিন্ন রকমের মত দিতে পারেন, আমার মতে যেটা সেটা হচ্ছে যে পর্যটন একটা এমনই শিল্প, যে শিল্পটাতে আপনার যদি সরকার যদি আপনার এগিয়ে না আসে, তাহলে এই শিল্পটাকে কিন্তু আপনার ডেভেলপ করা অত্যন্ত কঠিন। আমরা যেটা বলি যে সরকার আপনার পলিসি ফর্মুলেট করবে, সরকার প্ল্যানিং দিবে, এবং সরকার আপনার যে রিসোর্সগুলোকে আপনার অ্যাভেলেবল করাবে। বাদ বাকি যে কাজগুলো, সবগুলো কাজ কিন্তু এগুলো আপনার প্রাইভেট সেক্টর আমরা ছেড়ে দেওয়া উচিত। আমাদের দেখেন আপনার যে বিভিন্ন বাজেট যে হয়, প্রত্যেক ইয়ারলি বাজেট হোক, পঞ্চবার্ষিকী বাজেট হোক, পর্যটন খাতের জন্য স্পেসিফিক্যালি কোনো বরাদ্দ আছে কিনা এটা আমার জানা নাই। মন্ত্রণালয় হিসাবে আছে, কিন্তু আমরা যদি পাশের দেশে যদি দেখি, ভারতের কথা যদি বলি, এখানে বেশ কিছু বছর আগে তাদের দেখা গেল, একটি গবেষণা করে দেখা গেল যে পর্যটন খাতে ওদের বাজেটের মাত্র 0.16% বরাদ্দ। পরে তারা বলল যে এটাকে যদি না বাড়াই আমরা, তাহলে পরে পর্যটন উন্নতি হবে না। তো পরবর্তীতে তারা গত লাস্ট যে 5th ইয়ার বাজেট আপনার যেটা করা হলো মহাপরিকল্পনা, সেখানে আপনার পর্যটন খাতে প্রায় 3-এর কাছাকাছি আপনার তারা বাজেট বরাদ্দ করলো আর কি। তো যার ফলে দেখেন ইন্ডিয়া এখন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। 70 লক্ষ টুরিস্ট তাদের টার্গেট ছিল, এবং তারা এটা অ্যাচিভ করছে তারা। কিন্তু এর আগে মাত্র 30 লক্ষ 35 লক্ষ আসতো। একইভাবে যদি দেখি আপনার যে আমাদের আশেপাশের দেশ, এই মালয়েশিয়া বলেন, থাইল্যান্ড বলেন, মালদ্বীপ, নেপাল, সবাই কিন্তু আপনার ট্যুরিজমকে ডেভেলপ করার লক্ষ্যে একটা পরিকল্পনা করে, লং টার্ম এবং শর্ট টার্ম। আমাদের এখানে শুধুমাত্র পর্যটন নিয়ে আপনার এরকম ধরনের লং টার্ম এবং শর্ট টার্ম কোনো আপনার পরিকল্পনা করা হয়নি। যেটা হয়েছে কয়েকটা, অবশ্যই আমরা বলবো যে মাস্টার প্ল্যান কয়েকটা হয়েছে, 80s হয়েছে একটা, এখন একটা হচ্ছিল একটা, কিন্তু এগুলো করা হয়, এগুলো সব শেলফড হয়ে থাকে, সব মানে ভিতরে ঢুকানোই থাকে আর কি।
মাস্টার প্ল্যানের কথা বলছেন, আবু হেনা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে আলোচনা করছি, আসলে কি কোনো লক্ষ্য নির্ধারণ করা আছে যে আমরা পর্যটন শিল্পকে এই মাত্রায় নিয়ে যাব? পরবর্তীতে অবশ্যই বাজেট বা পরিকল্পনা বাস্তবায়ন, যেটি অধ্যাপক রাশেদুল হাসান বলছেন, কিন্তু আমি যে প্রশ্নটি একটু অন্যভাবেই করি, বলতে পারেন নেতিবাচক দিক থেকে আমি প্রশ্ন করছি যে আসলে কি কোনো লক্ষ্য নির্ধারণ করা আছে যে আমাদের দেশের পর্যটন শিল্পকে এমন মাত্রায় নিয়ে যাব, বিশ্বমানের বা বিশ্ব প্রতিযোগিতায় আমরা নিয়ে যাব? আমাদের অবশ্যই এরকম লক্ষ্যমাত্রা আছে, তবে যদি বলেন যে পরিমাপ করা যায় এই ধরনের কোনো প্যারামিটার দিয়ে লক্ষ্যমাত্রা কিনা, সেটা ঠিক সেইভাবে এখনো আমরা করিনি। আমাদের পর্যটনের আপনি যে বললেন যে অন্তরায়গুলো বা যে সমস্যাগুলো অথবা বাজেট যেটাই বলি না কেন, আমরা যদি মনে করি যে পর্যটন শুধুমাত্র পর্যটন মন্ত্রণালয় অথবা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন অথবা ট্যুরিজম বোর্ড অথবা আমাদের ট্যুর অপারেটর যারা আছেন তাদের মাধ্যমে পর্যটনের বিকাশ ঘটবে, পর্যটনের উন্নয়ন হবে, তা কিন্তু নয়। পর্যটন, একটা দেশের পর্যটন আরো অনেক হলিস্টিক অ্যাপ্রোচে দেখতে হবে, আরো অনেক বিষয়ের সাথে সম্পর্কিত, সেটা যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, আইন শৃঙ্খলা, অবশ্যই, এবং মানুষের সেই এলাকার মানুষের কালচারাল ডেভেলপমেন্ট ইত্যাদি অনেক কিছুই এর সাথে জড়িত আছে। সো আমি যদি ওইভাবে আসি যে শুধু পর্যটন মন্ত্রণালয়কে বরাদ্দ কত দেওয়া হলো, পর্যটন খাতে বরাদ্দ কত, তা না বলে যদি আমি এইভাবে, অবশ্যই অনেক মন্ত্রণালয় বা অনেক বিষয়ের সঙ্গে জড়িত। আমরা যদি স্পেসিফিক্যালি পর্যটন মন্ত্রণালয়ের কথা ধরি, যেহেতু এখানে আপনি আছেন সরকারি প্রতিনিধি হিসেবে, সেহেতু যদি আমি আপনার মন্ত্রণালয়ের কথা ধরি, সেই মন্ত্রণালয়ের কি অবস্থা? না, সেটা বলছি আমি। তো ওই বাজেটের কথা যদি বলি, আমি বাজেটের কথাটাই আগে আসছিলাম, সরকার কিন্তু যোগাযোগ খাতেও বাজেট বরাদ্দ দিচ্ছে, সেটাও কিন্তু ইনডাইরেক্টলি পর্যটনকে সাপোর্ট করতেছে। আবার আমাদের যদি আমার মন্ত্রণালয়ের কথা যদি বলি, আমরা বিভিন্ন এয়ারপোর্ট ডেভেলপমেন্টের জন্য প্রচুর বরাদ্দ রেখেছি। কক্সবাজার এয়ারপোর্টকে আমরা আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তর করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পর্যটন আপনাদের মন্ত্রণালয় তো একসাথে বিমান ও পর্যটন মন্ত্রণালয়, যেহেতু আমাদের আলোচনার বিষয় পর্যটন বিষয়, পর্যটনের জন্য আমাদের যে বাজেটের পরিকল্পনা, সেটা হলো যে শুধু বাজেট যদি দিই আমি তাহলে কিন্তু না। পর্যটন কিন্তু এমন একটা শিল্প যেখানে ইনোভেশন, যেখানে কম্পিটিশন, যেখানে সেবাকে একটা আন্তর্জাতিক মানে নেওয়া, সেই কাজটা কিন্তু শুধু বাজেট বরাদ্দ দিয়ে ইনফ্রাস্ট্রাকচার বানালাম তা দিয়ে হবে না। সেই জন্য গভর্নমেন্ট সেক্টর থেকে এই ধরনের পর্যটনের ক্ষেত্রে সরাসরি ইনভেস্টমেন্টের চেয়ে গভর্নমেন্টের কাজ প্রচারণা, পলিসি ফর্মুলেশন ইত্যাদি সাপোর্ট দেওয়া, এই সমস্ত কাজে বেশি প্রয়োজন হয়। সো বাজেটটা এখানে ওই সমস্ত ক্ষেত্রে বাজেটটা তত বেশি প্রয়োজন হয় না। ইনফ্রাস্ট্রাকচারের বিষয়টা এবং অন্যান্য ফ্যাসিলিটিস ডেভেলপমেন্টের বিষয়টা আমরা ইনফ্যাক্ট চাই যে বেসরকারি খাত থেকে আসুক। আমাদের দেশটা এমনিতেই বেসরকারি খাত থেকে কিভাবে আসবে? যদি বেসরকারি খাতে যারা বিনিয়োগ করবেন তারা যদি দেখেন যে সরকারের সহযোগিতা তেমনটি প্রসারিত হচ্ছে না, তাদের বিনিয়োগটি আসলে তুলে নিতে পারবে না বা ঝুঁকিপূর্ণ, তাহলে তারাও কেন এগিয়ে আসবে? আমাদের এই পলিসিটা এখন যেটা পলিসি, সেটা হচ্ছে অধিকাংশ বড় বড় ইনভেস্টমেন্টে আমরা প্রাইভেট পার্টনারশিপ করবো, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পিপিপির মাধ্যমে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে, পিপিপির মাধ্যমে করবো। সেখানে যেহেতু সরকারের একটা অংশ হবে, সো সাপোর্টটা, বিনিয়োগ ঝুঁকিটা অনেকটা কমে যাবে। সরকারি সাপোর্টটা সেখানে থাকবে, বিনিয়োগ ঝুঁকি অনেকটা কমে যাবে। আমাদের এখন আপনি জানবেন যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আমরা দেখেছি যে বরাবরই যে টাকা বরাদ্দ রাখা হয়, গত কয়েক বছর যা রাখা হয়েছে সবই ব্যাক করা হয়েছে, কোনো কাজে লাগানো হয়নি। ওটা কিন্তু ইনফ্যাক্ট যেটা বরাদ্দ রাখা হয়েছিল যে চলে গেছে, সেটা কিন্তু পিপিপি সেলের জন্য, সেটা ছিল গবেষণা কাজ বা সার্ভেমূলক কাজের জন্য। কিন্তু প্রাইভেট পাবলিক পার্টনারশিপে যখন আসবে তখন কিন্তু মূল ইনভেস্টমেন্টটা প্রাইভেট থেকে আসবে। আর পাবলিক সাপোর্ট শুধুমাত্র তার ল্যান্ড, তার অন্যান্য ফ্যাসিলিটিস, অন্যান্য বিষয় নিয়ে আসবে। যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি, আমাদের কক্সবাজারে যে শৈবাল মোটেলটা আছে পর্যটন কর্পোরেশনের, সেটার কিন্তু অনেক বিশাল জায়গা আছে এবং লোকেশনটা খুব ভালো। এটাকে আমরা এই যাবৎ পর্যটন কর্পোরেশনের একটা মোটেল হিসেবে চালাচ্ছিলাম এবং আমরা মনে করছি যে ইউজফুল বা এই মূল্যবান জমিটার সঠিক ইউটিলাইজেশন আমরা করতে পারিনি। সো এটা এখন আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এখানে একটা বড় ধরনের রিসোর্ট এবং ইনভেস্টমেন্ট আশা করছি। আমি একটু সুমন তালুকদার, বেসরকারি বিনিয়োগের কথা বলা হচ্ছে, আপনার এর সঙ্গে অবশ্যই জড়িত। আপনারা কি আসলে কোনো ঝুঁকির মধ্যে থাকেন বা সেরকম মানে ঝুঁকির কারণে আপনারা বিনিয়োগ করতে চান না, অথবা মানে এটিকে বলা যায় কিভাবে যে আপনাদের পক্ষ থেকে দাবিটিকে বৈদেশিক মুদ্রা বিষয়ে আপনার কাছে প্রশ্ন থাকবে, তার আগে এই বিষয়টা আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে ইনভেস্টমেন্টের ব্যাপারটা দুই রকম ইনভেস্টমেন্ট এখানে আছে, যে স্যার যেটা বলেছেন আসলে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে আমরা তো অনেক ফরেন ইনভেস্টমেন্ট এখানে আনতে পারি।
আমরা লোকাল যেমন অনেক ইনভেস্টর আছে, তারা ইনভেস্ট করতে চায়, অবশ্যই তারা যে আমরা পিপিপির আন্ডারে যদি যাই সেক্ষেত্রে গভর্নমেন্ট তরফ থেকে অবশ্যই একটা মানে ইনভেস্টমেন্টের সিকিউরিটি দেওয়া হয়। কিন্তু যখন ফরেন পার্টনার যারা বাংলাদেশে আসতে চায়, অনেকেই কিন্তু মনে করে যে আসলে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ এই সেক্টরে ইনভেস্টমেন্ট করার মতন পরিবেশ তৈরি হয়নি। কিন্তু আমরা যেটা দেখেছি, গভর্নমেন্ট তরফ থেকে যদি প্রচারণা আরো বাড়ানো হয়, যারা ইনভেস্টমেন্ট করতে আসতে চায়, আগ্রহী প্রকাশ করে, সেক্ষেত্রে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট আমরা আমরা পেতে পারি। যে গভর্নমেন্ট সহযোগিতা করছেন এবং গভর্নমেন্টের সহযোগিতা আমরা পাচ্ছি, বা আরো ব্যাপক হারে ইনভেস্টমেন্ট সিকিউর করার জন্য, এবং যে ইনভেস্ট করতে আসবেন তার ইনভেস্টমেন্ট কিন্তু সে রিটার্ন চাইবে। সেটা কিভাবে রিটার্ন যাবে, এই যদি এরকম কিছু পলিসি যদি আমরা জনসমক্ষে বা তাদেরকে আমরা অ্যাপ্রোচ করি, আমার মানে অনেক ইনভেস্টমেন্ট আসতে পারে এবং সেক্ষেত্রে এই শিল্প বিকাশ কিন্তু অচিরেই ভালোভাবে হতে পারে। মানে সেই গভর্নমেন্টের পক্ষ থেকে সেই সহযোগিতাগুলো কি ধরনের হতে পারে? আপনি যে সহযোগিতা যে ইনভেস্টমেন্টটা আসবে, আমি বিশেষ করে ফরেন ইনভেস্টমেন্ট কথা ভাবছি, কারণ আমি অনেক ইনভেস্টর যারা আমাদের সাথে যোগাযোগ করে, তারা বাংলাদেশ হোটেল করতে চায়, মোটেল করতে চায়, বা এর বাইরে আর কিছু সেক্টর তারা ইনভেস্ট করতে চায়, তা ইনভেস্টমেন্ট রিটার্ন সে কিভাবে পাবে, তার ইনভেস্টমেন্ট কতটা সিকিউরড, কিভাবে পাবে, সে কিভাবে পাবে বলতে মানে আপনি আপনার অবস্থান থেকে কি মনে করেন? আমার মনে হয় একজন হোটেল ব্যবসা করতে সেখানে আসলো, সে ব্যবসা করবে, সে তার যে ইনভেস্টমেন্ট, তার যে বিজনেস, তার যে লাভ যেটা হলো, সে কিভাবে রিটার্ন নেবে, এটা কিন্তু অনেকের কাছে ক্লিয়ার না। আমি আপনি কি এই বিষয়ে সুষ্ঠু নীতিমালা প্রণয়নের কথা বলছেন? আমরা জানি এটা মনে করি নীতিমালা নেই, আমরা এটা মনে করি। এবং আরেকটা ব্যাপার, আমি আজকে আমাদের প্রাইম মিনিস্টার যে ইউএনএ জানেন কথা বলছেন, আমি ওনার একটা স্টেটমেন্ট দেখে আমরা খুব আশাবাদী হলাম। ওখানে অনেক ইনভেস্টরের সামনে উনি বলেছেন যে যারা ইনভেস্টমেন্ট করতে আসবে তাদের ইনভেস্টমেন্ট রিটার্ন কিন্তু 100% সিকিউর। এখন এটার জন্য যদি একটা নির্দিষ্ট পলিসি ডেভেলপ করা হয় এবং পলিসি নিয়ে যদি আমরা কথা বলি, যারা ফরেন ইনভেস্টর বাংলাদেশে ইনভেস্ট করতে আসতে চায়, আমার মনে হয় ব্যাপক ইনভেস্টমেন্ট এখানে আসতে পারে। মানে আসতে পারে, যারা ঝুঁকির মধ্যে রয়েছে, যারা এই একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে, এর মূল কারণ কি হতে পারে? আপনি কি রাজনৈতিক অস্থিরতা কি ইঙ্গিত করতে চাচ্ছেন নাকি অন্য কোনো কিছু? ধন্যবাদ। অবশ্যই রাজনৈতিক অস্থিরতা একটা ব্যাপার আছে। জানেন, আমাদের এখানে যখন কোনো গভর্নমেন্ট চেঞ্জ হয়, তখন কিন্তু আমরা দেখি যে ইনভেস্টমেন্ট যেটাই আসে সেটা কিন্তু একটু সমস্যায় পড়ে যায়, বা যে প্ল্যান নিয়ে একটা ইনভেস্টমেন্ট আসা হয়, যে কোনো একটা প্রজেক্ট 5 বছর পর সে বিজনেসে আসবে, সে তার রিটার্ন পাওয়া শুরু করবে। যখন পলিটিক্যাল অস্থিরতা আসে, তখন কিন্তু এই ইনভেস্টমেন্টটা কিন্তু আরো লং টাইমের জন্য চলে যায়। তখন কিন্তু একজন বিজনেসম্যান যে ইনভেস্টমেন্ট করবে, তার জন্য কিন্তু আসলে কিন্তু অনেক অসুবিধা হয়ে দাঁড়ায়। ডক্টর রাশিদুল হাসান, রাজনৈতিক অস্থিরতার কথা আসছে, বিষয়টি অবশ্যই পর্যটন শিল্পের সঙ্গে রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক স্থিতিশীলতা ওতপ্রোতভাবে জড়িত। আমাদের দেশে রাজনীতি সবসময় তো একটি দোলাচলের মধ্য দিয়ে চলছে, এটিকে আমরা কতটুকু গুরুত্বের সঙ্গে দিয়ে দেখব এবং এর সঙ্গে আর কি কি বিষয় মানে যারা বিনিয়োগ করবেন দেশি বা বিদেশি পর্যায়ে যারা রয়েছেন, তাদের ঝুঁকিটি কমানোর জন্য বা তাদেরকে এনশিওর করার জন্য তোমরা তোমাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়ার পরও লাভজনক অবস্থা থাকবে, কোন কোন বিষয়ে দৃষ্টি দেওয়া উচিত? আমি এই প্রসঙ্গটা বলার আগে একটু বলি যে বিনিয়োগের কথা যেটা আসছে, আমরা কিন্তু আপাতত বাংলাদেশের প্রেক্ষিতে বড় বিনিয়োগ আমরা কিন্তু চিন্তা ভাবনা করছি না। যেমন এই গতকালকে যে দিনটা পালন করলাম আমরা, সেটা কিন্তু মূল প্রতিপাদ্য ছিল যে কমিউনিটি বেসড ট্যুরিজম। তার মানে হচ্ছে আপনার যে আমাদের যে বিভিন্ন যে কমিউনিটিস গুলো আছে, এদেরকে যদি আমরা ট্যুরিজম এখনকার যেটা আপনার চিন্তাধারা, সেটা হচ্ছে যে টপ ডাউন অ্যাপ্রোচ যেটা ছিল একদিন, সেটা কিন্তু আমাদের যারা গ্রাসরুট লেভেলে যারা আছেন তাদের কিন্তু খুব বেনিফিট দিতে পারছেন না। যার ফলে এখন আমরা বলছি যে বটম আপ অ্যাপ্রোচ হতে হবে, অর্থাৎ তাদের ওখানে তাদের ল্যান্ডে কি অ্যাট্রাকশন আছে, এটাকে কিভাবে বাজারজাত করা যেতে পারে, কিভাবে মেইনটেইন করা যেতে পারে, এগুলো তারা একটা প্ল্যান করবে এবং তাদেরকে আমাদের সাহায্য করতে হবে গভর্নমেন্টের পক্ষ থেকে। খুব সহজভাবে যদি বলি আপনার, যে আমরা বান্দরবনের কথা সবসময় বলি, যে এখানে আপনার বান্দরবনের 70% টুরিস্ট কিন্তু যায় আপনার এই ট্রেক করতে আর কি, ট্রেকিং এ এবং অ্যাডভেঞ্চার ট্যুরিজম যেটা বলি আমরা। এখন ট্রেকিং এ গেলে পরে আপনার কখনো 7 দিনও লাগে, তাদেরকে এক জায়গায় গিয়ে রাত কাটাতে হবে, লাঞ্চ খেতে হবে, যোগাযোগ ব্যবস্থা খুবই না ওই যে ওটাই তো ট্রেকিং এর আপনার সৌন্দর্য, এর মধ্যে দিয়ে যাচ্ছে। তো এখন তাদেরকে রাত কাটাতে হবে, তাদেরকে লাঞ্চ করতে হবে। যেখানে তারা রাত কাটাচ্ছে সেখানে হয়তো একটা কোনো এথনিক পাড়া আছে, একটা আপনার ট্রাইবাল ভিলেজ আছে একটা,
তারা তাদের মতো করে খেতে দেয়, যেটা আমাদের হয়তো পছন্দ হয় না। থাকার কোনো ব্যবস্থা সুব্যবস্থা নাই। আমরা বলছি যে সেখানে আপনার কোনো বড় 5 স্টার হোটেল করতে হবে না, শত শত কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, এটা গভর্নমেন্ট এই প্ল্যানগুলিতে করতে পারে। এবং আপনার সেখানে শুধু ওদেরকে কিছু আপনার ল্যান্ডে আপনার বলে দিতে হবে যে এখানে এই ধরনের তোমরা কটেজ করো, এই খাওয়ার একটু ব্যবস্থা করো, এরকম ভাবে একটু ওয়াশরুমে ভালো ব্যবস্থা করো, টুরিস্টরা আসবে, দ্যাট উইল বি ইওর সোর্স অফ ইনকাম। তা এখন এটা করতে কিন্তু পয়সা কড়ি লাগে না, এটা করতে কিন্তু আপনার শুধুমাত্র একটুখানি একটা গুড ইন্টেনশন যদি থাকে তাহলে পরে কিন্তু আমরা করতে পারি। তো এই জন্য আমি বলছি যে বিনিয়োগের যেটা বিষয় বলছেন, এইটা আমাদের এখানে খুব একটা চিন্তার বিষয় না। আমাদের 5 স্টার হোটেল হওয়ার জন্য, যেটা সুমন সাহেব বললেন, বাইরের বহু আপনার পার্টি আছে, তারা এখন করবে, হচ্ছে অনেকগুলো, ঢাকাতে 5 স্টার হোটেল হচ্ছে। পিপিপি যেটা বললেন যে কিভাবে তারা বিনিয়োগটা নিয়ে যাবে, প্রফিট নিয়ে যাবে কিভাবে, এগুলো কিন্তু ক্লিয়ারলি কিন্তু বলতে মানে আছে। হোটেল যতটুকু হওয়ার অবশ্যই আরো প্রয়োজন রয়েছে, তবে যতটুকু হওয়ার একেবারে কম হয়নি। কক্সবাজার হোটেল হতে হতে তো কক্সবাজারের সৌন্দর্যই গ্রাস করে ফেলা নষ্ট হয়েছে, হয়ে গেছে। একবারে সমুদ্রের ভিতর গিয়ে মানে হোটেল করা হয়েছে। এই বিষয়ে আবু হেনা আপনার কোনো মন্তব্য, যে এইগুলো দেখভালের কোনো ব্যবস্থা কি নেই? যে হোটেলগুলো গড়ে উঠছে কক্সবাজারের বুকে, একবার সমুদ্র সীমা ঘেঁষে গড়ে উঠছে। আমি আপনার এই প্রসঙ্গে আসার আগে একটু আমি এই আগের প্রসঙ্গের জেট টানি, যে বিনিয়োগ এবং বিনিয়োগের ঝুঁকি যেটা বলছিলেন, এবং রাশেদুল হাসান সাহেব যেটা বলেছেন যে ইনফ্যাক্ট বিনিয়োগ, বড় মাপের বিনিয়োগে যে আমার পর্যটনকে বিকাশ করবে, নট দ্যাট। আমরা বিনিয়োগ মানে ইনফ্রাস্ট্রাকচার যদি বুঝি, সব জায়গায় কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আমার দরকার নেই, বা সেই ইনফ্রাস্ট্রাকচার দরকার নেই। ঝুঁকি যেটা ফরেন ইনভেস্টররা যে বড় বিনিয়োগ করতে চান, তার যে ঝুঁকি যেটা, ওনারা দেখেন যে টুরিস্ট ফ্লো কি, আমি যে একটা ইনভেস্ট করবো সেখান থেকে আমি রিটার্নটা পাবো, ওই পলিটিক্যাল বা অন্যান্য বিষয় তারা ততটা কনসার্ন নয় আমার দৃষ্টিতে। তারা দেখেন যে আমি এখানে যে বিনিয়োগ করব, আমার এই বিনিয়োগের রিটার্ন আসতে হলে কতজন টুরিস্ট এখানে আসতে হবে, সেই টুরিস্ট এখানে আসে কিনা, কি ধরনের ক্যাপাসিটি। আমি আমার বোধের ঘাটতি থেকে আমি প্রশ্ন করছি, এই বিনিয়োগটা কি শুধুমাত্র হোটেল মোটেল স্থাপনের মধ্য দিয়ে, নাকি আরো অনেক কিছুতেই বিনিয়োগ? সেটা বলছে, আরো অনেক কিছুতেই বিনিয়োগ আছে। আমাদের মোটিভেশনাল অ্যাক্টিভিটিস হতে পারে, যেমন কমিউনিটি ট্যুরিজমের কথা বললেন, সেখানে আমাদের বিনিয়োগ হতে পারে। সেখানে বিনিয়োগ হতে গিয়ে আমার ট্রেনিং হতে পারে, ট্রেনিং ইস্যু হতে পারে, আমার কমিউনিটিকে ট্রেন্ড আপ করতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে, সেখানে বিনিয়োগ হতে পারে। এই বিনিয়োগগুলো কিন্তু খুব ক্ষুদ্র বিনিয়োগ, এই বিনিয়োগগুলো কিন্তু প্রাইভেট অপারেটররা বা কোনো বেসরকারি বিনিয়োগকারী করবেন না। এই বিনিয়োগটা সরকারের তরফ থেকে হতে, এবং আমাদের ট্যুরিজম বোর্ড আছে, আমরা সরকারের তরফ থেকে সেই বিনিয়োগগুলো করব অবশ্যই, এবং সেই করা হচ্ছে। সেই বিষয়ে আমাদের প্রাইভেট ট্যুর অপারেটরদের সহযোগিতা দরকার, তাদের সাথে নিয়েই সেগুলো প্ল্যান করা হচ্ছে। আর আপনি যে প্রশ্নটা করছিলেন যে সর্বশেষ প্রশ্নটা কি ছিল আমি ভুলে গেলাম। না, মানে এই যে বিনিয়োগের বিষয়টা, আর হচ্ছে ওই হোটেল, মানে কক্সবাজার নৈসর্গিক দৃশ্য একেবারে নষ্ট করে দিয়ে যেভাবে একের পর এক হোটেল গড়ে উঠছে। ঠিক আছে, এটা আমরা রিসেন্টলি ঠিক বলবো না, 2010 সালে, যদি রিসেন্ট না, 2010 সালে আমরা একটা সরকার একটা আইন প্রণয়ন করেছে, যে ট্যুরিজম প্রোটেক্টেড এরিয়া, পর্যটন সংরক্ষিত এলাকা আইন। সেই আইন অনুযায়ী আমরা যে সমস্ত পর্যটন সম্ভাবনাময় জায়গা আছে, স্থান আছে, স্পট আছে, সেই স্পটগুলোকে দাগ খতিয়ান সহ আইডেন্টিফাই করা হয়েছে। ডিস্ট্রিক্ট থেকে, বেস লেভেল থেকে ডাটা নিয়ে এসে কালেক্ট করা হয়েছে, এবং সেখানে সেই এলাকাগুলোকে পর্যটন সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে আইনের মাধ্যমে। ওই এলাকাগুলোতে কোনো ইনফ্রাস্ট্রাকচার করতে হলে আমাদের অথরিটির পারমিশন নিতে হবে, পর্যটন অথরিটির পারমিশন। এটা 2010 সালে, এবং হ্যাঁ 2010 সালে করা হয়েছে। ডাটাগুলো কালেক্ট করার পরে আমরা এটা গেজেট নোটিফিকেশন হয়ে গেছে পর্যটন সংরক্ষিত এলাকার, আমাদের বাংলাদেশের সব এলাকার যে সমস্ত সম্ভব যে সমস্ত এলাকা আছে, আরো যদি সম্ভব এলাকা থাকে সেগুলোর গেজেট নোটিফিকেশন করা হয়। কিন্তু ইমপ্লিমেন্টেশন, আইন কি বাস্তবায়ন হচ্ছে? আইনটা করা হয়েছে, আইনটার ইমপ্লিমেন্ট যে এলাকাগুলো করা হয়েছে সেই এলাকায় এখনো আমি শুধু যদি বলি কুয়াকাটা এবং কক্সবাজার এলাকা, এই দুইটা ভার্নারেবল এলাকা, এই এলাকা বাদ দিয়ে আরগুলোয় তেমন থ্রেট নাই। কুয়াকাটা এবং ইয়েতে আলাদা আইন আছে, যে এবং মাস্টার প্ল্যানও করা হয়েছে পর্যটন সেন্ট মার্টিনও বোধহয় হুমকি মুখে রয়েছে, যেভাবে বিভিন্ন হ্যাঁ, তো এখানে মাস্টার প্ল্যানও করা হয়েছে। সেই মাস্টার প্ল্যান অনুযায়ী ইনফ্রাস্ট্রাকচার হওয়ার কথা, সেই মাস্টার প্ল্যানটা ইমপ্লিমেন্টেশন থাকে, কিন্তু মাস্টার প্ল্যানটা ইমপ্লিমেন্টেশন এখন আসবে হয়তো। জি, আমাদের সঙ্গে দর্শক রয়েছেন। হ্যালো দর্শক, কে রয়েছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি কিশোরগঞ্জ জেলা থেকে বলছিলাম, প্রদীপ বর্মন, সামাজিক সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক। জি, প্রদীপ বর্মন বলুন। আমার দুইটি কোয়েশ্চেন ছিল। মাননীয় বিমান ও পর্যটন সচিব
দুইটা কোয়েশ্চেনের মধ্যে এক নম্বর হচ্ছে, আজকে প্রথম আলো পত্রিকায় আমরা দেখেছি যে হাইকোর্ট কর্তৃক একটা আদেশ দিয়েছিল গত 2.5 বছর হয়েছে যে কক্সবাজার সমুদ্রের আশপাশে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার জন্য, কিন্তু আজ পর্যন্ত সে আদেশ বাস্তবায়ন হয় নাই। জি এটা দায়িত্ব কার? পর্যটন মন্ত্রণালয় বর্তমান সরকারের। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ওই যে আজকে আপনার ওই যে সেন্ট মার্টিন জেটি, ওইখানে যে অবস্থা বিরাজ করছে, বিশেষ করে রক্ষণাবেক্ষণ অভাব এবং বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের একেবারে মানে কি বলবো, এটা দুরবস্থা, ওনারা অবহেলার শিকার এক কথা। আমরা সেখানে গিয়ে কোনো কিছু ভালো কিছু রাত্রি যাপন করতে পারি না। এবং জি, আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনার প্রশ্ন দুটো নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। আরো একজন দর্শক রয়েছেন। হ্যালো হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি করুন আপনার পরিচয়টি দিয়ে। জি, আমি সচিব মহোদয়ের কাছে আমার প্রশ্নটা রাখতে চাচ্ছি। জি সচিব মহোদয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, পর্যটনটা মূলত রিলেটেড হলো আপনার যোগাযোগ ব্যবস্থার সাথে অনেক বেশি রিলেটেড, যেটা আমরা জি, আপনি প্রশ্নটি করুন। জি, তো আমাদের দেশে আসলে সবচেয়ে বড় সমস্যা 200 কিলোমিটার বা 300 কিলোমিটার দূরে যে সমস্ত স্থানগুলো, দর্শনীয় স্থানগুলো, এগুলো এক একটা স্থানে যেতে 200 কিলোমিটার বা 300 কিলোমিটার জায়গা পাড়ি যে একদিন সময় লেগে যায়, 10 ঘন্টা 12 ঘন্টা। আপনার প্রশ্নটি করুন প্রিয় দর্শক, দয়া করে প্রশ্নটি করুন। তো যোগাযোগ ব্যবস্থার সাথে আসলে বা যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে পর্যটন কর্পোরেশনের বা পর্যটন মন্ত্রণালয়ের কতটা যোগাযোগ আছে? জি, আপনাকে অনেক ধন্যবাদ। জি, যেন অবহেলা সংক্ষিপ্ত হয়ে যদি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা, এটা অবৈধ স্থাপনা ভেঙে ফেলা যে স্থানীয় কর্তৃপক্ষ আছে, মূলত সেই স্থানীয় কর্তৃপক্ষ সেই কাজটা করে থাকেন এবং সংশ্লিষ্ট এলাকার কারা করে থাকেন? স্থানীয় কর্তৃপক্ষ, যার এলাকায় স্থানীয় কর্তৃপক্ষ কার নির্দেশে কাজ করবে? স্থানীয় কর্তৃপক্ষ সেখানে যে যার জায়গায় নিশ্চয়ই সংশ্লিষ্ট যদি পানি উন্নয়ন বোর্ডের জায়গায় হয়, তাহলে পানি উন্নয়ন বোর্ড সেটা ভাঙার জন্য আগে তো এইগুলো তো আসলে মূলত যে প্রশ্নগুলো আসছে বা যেটি আমাদের বিষয় আলোচনা, সেটা তো পর্যটন রিলেটেড যে বিষয়গুলো। এখন যদি দেখা যায় যে সমুদ্র সৈকতের বক্ষ ঘেঁষে বা সীমা ঘেঁষে যে হোটেলগুলো গড়ে উঠছে, যদি করে থাকে বা এখানে অন্য কোনো ধরনের স্থাপনা গড়ে ওঠে, সেগুলো তো প্রথমেই কনসার্নের বিষয় হয়ে দাঁড়াবে পর্যটন মন্ত্রণালয়। এখানে আমাদের কনসার্ন, কিন্তু এখানে আমাদের একটা লিমিটেশনস আছে। সেই লিমিটেশনস আছে যে ওই এটা এখতিয়ারটা আমার নয়। কোন স্থাপনার যে জায়গায় আপনি ভাঙবেন না, আপনি নির্দেশন, আপনি তো দৃষ্টিতে নিয়ে আসবেন। দৃষ্টিতে নিয়ে আসতে পারি, আমরা দৃষ্টিতে নিয়ে আসতে পারি, সেই আমরা দৃষ্টিতে নিয়ে আসি। আমরা দৃষ্টিতে নিয়ে আসি, জেলা প্রশাসক কনসার্ন যে জেলা প্রশাসক আছেন তার দৃষ্টিতে। হাইকোর্ট থেকে যে নির্দেশনা জারি করা হলো, একজন দর্শক যে প্রশ্নটি করলেন, সেটি আজও বাস্তবায়িত হয়নি। এটি কার উপর? এই নির্দেশনাটা কিন্তু পর্যটন মন্ত্রণালয়ের উপরে জারি করা হয়নি। এই নির্দেশনাটা পর্যটন মন্ত্রণালয়ের উপরে নয়, তার উপর বর্তাবে, এটা বর্তমানে স্থানীয় কর্তৃপক্ষের উপরে। স্থানীয় কর্তৃপক্ষকে মনোযোগ আকর্ষণ করেছি আমরা যেটা ভাঙার জন্য। যদি ওটা স্থানীয় পৌরসভার হয় তাহলে ওটা পৌরসভার এখতিয়ারে পড়ে। আমি ওখানে অবৈধ আমি যেতে পারবো না, আমি গেলেও আমার প্রশ্নের সম্মুখীন হবো আমি যে তুমি কি এটা ভাঙতে বলার। সো আমি যেটা পারি তার দৃষ্টি আকর্ষণ করা, সেটা আমরা করেছি। জি। আর সেন্ট মার্টিনের যে পরিবেশের কথা বললেন, সেন্ট মার্টিনের আসলে সেন্ট মার্টিন তো এইগুলোই আমাদের কিছু লিমিটেশন, যে পর্যটন এলাকা সবগুলা আমাদের এখতিয়ারে নাই। সেন্ট মার্টিনের যেটা বলা হলো পরিবেশের, সেন্ট মার্টিনটা কিন্তু সম্পূর্ণভাবে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একটা প্রজেক্টের আন্ডারে। এই সেন্ট মার্টিনের কোনো কিছু পর্যটন মন্ত্রণালয়ের পর্যটন মন্ত্রণালয়ের আন্ডারে কি? পর্যটন মন্ত্রণালয়ের আন্ডারে এখন বলতে গেলে যেটা, যে কোনো জায়গা নাই, কোনো না, পর্যটন মন্ত্রণালয় শুধু মোটিভেশনাল এবং অন্যান্য পলিসি লেভেলের পরামর্শ এগুলোর মধ্যেই আছে। সেন্ট মার্টিন দ্বীপটা পর্যটন মন্ত্রণালয়কে দেওয়া হয়নি। সেন্ট মার্টিনের সবকিছু পর্যটন মন্ত্রণালয়ের এর ভিতরে নয়। জেলা পর্যটন উন্নয়ন কমিটি আছে কক্সবাজারে, তারা সেন্ট মার্টিনের কিছু পরামর্শ দিয়ে থাকেন, তারা কিছু জিনিস পর্যটকদের জন্য কিছু জিনিস করে থাকেন, কিন্তু পুরাটাই কিন্তু পরিবেশ ও বন মন্ত্রণালয় সেন্ট মার্টিন। তো ওখানে সেখানকার অবৈধ স্থাপনা বা সেখানকার যে কিভাবে স্থাপনা প্ল্যানিং, সমন্বয়ের মূল দায়িত্ব পর্যটন মন্ত্রণালয় আছে। পর্যটন মন্ত্রণালয় কোঅর্ডিনেশন করে থাকে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে। আমরা কোঅর্ডিনেশন করে, যেমন প্রশ্ন আসলে যোগাযোগের বিষয়ে আমরা কোঅর্ডিনেট করে থাকি। আমরা রিসেন্টলি যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে কোঅর্ডিনেশনের মাধ্যমে কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য আমরা প্রস্তাব করেছি যে কক্সবাজার চিটাং রেল যোগাযোগ পুনঃস্থাপন করা। এটা এখন যোগাযোগ মন্ত্রী একটা প্রকল্প হাতে নিয়েছে।
যেটা কক্সবাজার চিটাগাং থেকে কক্সবাজার হয়ে রামু দিয়ে টেকনাফের গুন্দুম পর্যন্ত যাবে। একই সাথে আমরা প্রস্তাব করেছি 4 লেন করার জন্য, কক্সবাজার চিটাগাং রোডটাকে 4 লেন করার জন্য। সেটাও যোগাযোগ মন্ত্রণালয় তাদের পরিকল্পনার ভিতরে নিয়েছে। আর একই সাথে মেরিন ড্রাইভটাও 4 লেনে কনভার্ট করার জন্য যোগাযোগ ব্যবস্থার সাথে করছি, মানে উন্নয়নের জন্য আমরা সুপারিশ করেছি। সুমন তালুকদার, আপনার কি মনে হয় যে পর্যটন মন্ত্রণালয় যে অবশ্যই এখানে বন ও পরিবেশ মন্ত্রণালয় সংযুক্ত, এখানে অন্যান্য যেসব মন্ত্রণালয়ের কথা আসলো এগুলো বেশি নাম বলে কাজ নেই, যেহেতু পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি, সরকার প্রতিনিধি এখানে উপস্থিত আছেন, আপনার আর কি ধরনের অভিযোগ রয়েছে যে এগুলো পর্যটন মন্ত্রণালয় করা উচিত কিনা? আমি যদি সুনির্দিষ্টভাবে জানতে চাই যে সেখানে যেসব পর্যটকরা আসছেন আমাদের পর্যটন কেন্দ্রগুলোতে, সেখানে কি পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা খুব জোরালো আছে? ধন্যবাদ আপনাকে। আমি একটু গোড়ার দিকে যাই। যখন একজন পর্যটক বাংলাদেশে আসে, সে কিন্তু বেড়াতে আসে বা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, সে কিন্তু আসলে জানতে যায় না যে এটা কোন মন্ত্রণালয়ের আন্ডারে কোনটা। সে কিন্তু নিরিবিলি, নির্দ্বিধায় এবং মানে সিকিউর একটা জায়গায় যেতে চায়, ঠিক আছে? সেখানে কিন্তু অবশ্যই অনেকগুলো মন্ত্রণালয় যুক্ত থাকে, যেমন কমিউনিকেশনস, দেন ইভেন হোম মিনিস্ট্রি, লোকাল গভর্নমেন্ট, অনেকে জড়িত থাকেন। কিন্তু যেহেতু পর্যটন মন্ত্রণালয় সমন্বয় করছে, আমার মনে হয় এই ব্যাপারটা তাদের আরো ব্যাপকভাবে ভাবা দরকার। স্যার, একটা কথা আমি অবশ্যই আশাবাদী হলাম যে যখন ফরেন ইনভেস্টর বাংলাদেশে, তারা কিন্তু আসলে একটা ক্যালকুলেশন করে আসবে কত ট্যুরিস্ট বাংলাদেশে যাচ্ছে। সেই ট্যুরিস্ট আসার আমাদের যে অবকাঠামো ডেভেলপমেন্ট থেকে শুরু করে সিকিউরিটি, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের এনশিওর করার জন্য যত বেশি এনশিওর হবে তত কিন্তু ফরেন ট্যুরিস্ট বাড়বে। দ্যাট মিনস আমাদের ইনভেস্টমেন্ট বাড়বে, আমাদের ইনকাম বাড়বে এবং আমার ফরেন রেমিটেন্স কিন্তু বাড়বে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় পর্যটন মন্ত্রণালয় যেটা করছেন, আমার মনে হয় আরো ব্যাপকভাবে সবার সাথে, এখানে পরিবেশ মন্ত্রণালয় আছে, এখানে অনেক জায়গায় কিন্তু আপনি জানেন যে ইকো ট্যুরিজম, যেটা অনেক জায়গায় কিন্তু যেতে চায়, যেতে পারে না। হ্যাঁ, অনেক ফরেন ট্যুরিস্ট আমি দেখেছি যে ইভেন নেপালে যারা যায় এবং ইন্ডিয়াতে যারা যাচ্ছে এবার এবং শ্রীলঙ্কাতে যারা, তারা কিন্তু বাংলাদেশে আসতে চায়। তাদের আনার ব্যবস্থা কিন্তু যারা আসে, তা যেই পর্যটকই আসুক এখানে, বা আমরাও পর্যটক হয়ে যখন যেখানে যাই না কেন, প্রথম বিষয়টি থাকে হচ্ছে ভাবনার নিরাপত্তাটি। সেই সিকিউরিটি বিষয়টিকে এনশিওর করতে পারছি আমরা? সেই সিকিউরিটি অবশ্যই আমরা জানি যে টুরিস্ট পুলিশ আছে, বাট আরো ব্যাপকভাবে কাজ করতে হবে। একজন টুরিস্ট পুলিশ যে আসে, টুরিস্ট পুলিশের কাজ কি সেটা কিন্তু আরো ব্যাপক স্পেসিফিক করা দরকার। একজন পুলিশ আর একজন টুরিস্ট পুলিশ কিন্তু আপনি জানেন যে বিশাল বড় ডিফারেন্স। টুরিস্ট পুলিশের তার কিন্তু টুরিস্ট মেন্টালিটি হতে হবে, একজন বিদেশি অতিথিকে তাকে হেল্প করতে হবে, তার অনেক কিছু জানতে হবে। কিন্তু আমাদের এখন যে টুরিস্ট পুলিশ আছে তারা কতটা ট্রেনিং প্রাপ্ত, সেটা কিন্তু আমাদের একটা কোশ্চেন সম্মুখীন। অধ্যাপক রাশেদুল হাসান, এটা ভালো কথা বলেছেন উনি। আমাদের কিন্তু রিসেন্ট একটা ডেভেলপমেন্ট হয়েছে টুরিস্ট পুলিশ যেটা করা, তো তাদের ট্রেনিং প্রোগ্রাম হয়, ওখানে আমরাও যাই মাঝে মধ্যে আর কি। তো আমি তাদেরকে বললাম যে আচ্ছা, আপনাদের দায়িত্ব কর্তব্যটা কি? তো ম্যাক্সিমাম কিন্তু বলতে পারেনি। তা আমি জিজ্ঞাসা করলাম যে কেন এগুলো আপনাদের বলে দেওয়া হয়নি? বলছে এগুলো স্যার এখন করা হয়নি। বাট এনিওয়ে, আমার মনে হয় যে ইন ফিউচার হয়তো খুব তাড়াতাড়ি হয়তো করে নেওয়া হবে জিনিসটা। কিন্তু টুরিস্ট পুলিশ যে কনসেপ্টটা, এটা অত্যন্ত ভালো কনসেপ্ট, যেটা আপনি বারবার বলছেন নিরাপত্তা। আমরা সবসময় বলছি ট্যুরিজম আর টেরোরিজম ইন এনি ফর্ম, এই দুটা পাশাপাশি চলতে পারে না। তো সুতরাং প্রথমে যেটা হচ্ছে আপনার নিরাপত্তা, তাকে আপনার দিতে হবে। বাংলাদেশের আমরা বলি যে ভাবমূর্তি খারাপ। কেন ভাবমূর্তি খারাপ? দেখুন, বেশিরভাগ কিন্তু নিরাপত্তা জনিত। কিন্তু এই হরতাল হচ্ছে, পলিটিক্যাল প্রবলেম হচ্ছে, এই হচ্ছে, এগুলো কিন্তু বেশিরভাগই নিরাপত্তা সংশ্লিষ্ট। কিন্তু এখন যেটা হচ্ছে যে এই যে কথাটা উনি আরম্ভ করেছেন, আমি সেটাতে একটু যাই আমি, যে একটা জায়গায় পর্যটন আপনি উন্নত করবেন, আপনি এখানে যেতে হলে আমার রাস্তাটা বানাতে হবে, এখানে যেতে হলে পরে এখানে মানুষ আসলে পরে তার ইমিগ্রেশনের মধ্যে আসতে হবে। তো সুতরাং আমরা দেখেছি যে পর্যটনের সাথে আপনার এই অ্যাক্টিভিটির সাথে জড়িত হচ্ছে প্রায় 12 থেকে 14টা মিনিস্ট্রি, তাই না? 12 থেকে 14টা মিনিস্ট্রি। এখন এই 12 থেকে 14টা মিনিস্ট্রিকে একসাথে করে যদি আমরা কোনো প্ল্যান করি আর কি, যে না, এটা হচ্ছে আপনাদের নিজস্ব মিনিস্ট্রি, আপনাদের প্ল্যান আছে, কিন্তু সবাই মিলে আসেন যে আমরা এই প্ল্যান করছি শুধুমাত্র পর্যটনের উন্নয়নের জন্য, তাহলে পরে কিন্তু জিনিসগুলো কিন্তু অনেক সহজ হয়ে আসবে। দেশে যে আমাদের বর্তমানে জাতীয় অর্থনীতি, এই পর্যটন শিল্প 2.5
8% বোধহয় এরকম, আমাদের খুব ভুল না হয়ে থাকে, জিডিপি জিডিপির অবদান রাখছে। বা পৃথিবীর 12টি দেশের মধ্যে 2020 সালের মধ্যে 12টি দেশের মধ্যে সম্ভাবনাময় দেশ হিসেবে 12টি দেশের মধ্যে স্থান দেওয়া হয়েছে বাংলাদেশকে। যদি আন্তর্জাতিক প্রতিবেদনগুলো এভাবে তৈরি হয়ে থাকে বা তাদের নিউজগুলো এভাবে আসে, তাহলে আমরা বাস্তবতায় এরকম এতটা পিছিয়ে কেন? এই অবশ্যই এর মধ্যে অনেকগুলো কারণ আসছে, তারপর আরো কিছু জানা থাকবে, এবং সবচেয়ে গুরুতর যে অভিযোগ যে আমাদের প্রচারণার অভাব, এই বিষয়টি আবহাওয়া আপনার কাছে প্রশ্ন থাকবে। একটা ছোট্ট বিরতি পরে দর্শক ফিরছে খুব শীঘ্রই।